ক্রমেই ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের মজুদ। স্থলভাগ ও বঙ্গোপসাগরে দ্রুত গ্যাস অনুসন্ধানের তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিমন্ত্রী বললেন, আমদানিকৃত এলএনজি এলেই মিটবে সংকট। জিএসপি না দিলে টিকফার বিষয়ে অগ্রগতি হবে না, জানালেন বাণিজ্যমন্ত্রী। পোশাক শিল্পের অগ্রগতি প্রশংসাযোগ্য বলছেন অর্থনীতিবিদরা। ধারাবাহিকতার তাগিদ। গ্রন্থমেলা শুরুর পরও থেমে নেই বই প্রকাশের কাজ। ছাপাখানার ক্লান্তিহীন মেশিনগুলোর সঙ্গে কর্মব্যস্ত বাংলাবাজারের শ্রমিকরাও। এবং সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা সহ নানা সমস্যায় স্থবির ফেনী বিসিকের শিল্প প্রতিষ্ঠানগুলো। উৎপাদন ব্যাহত হয়, গুনতে হচ্ছে লোকসান, দাবি শিল্প মালিকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যের। আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব দেশের পোশাক শিল্প এবং জিএসপি টিকফা চুক্তি নিয়ে। এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খান। জনাব তৌফিকুল ইসলাম খান, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা এই বিষয়ে আলোচনায় যাব, তার আগে অন্যান্য কিছু খবর জেনে আসছি। ধীরে ধীরে ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের মজুদ, তাই ক্রমেই জটিল আকার ধারণ করছে গ্যাসের সরবরাহ ব্যবস্থা। গ্যাস অনুসন্ধানের সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না দাবি করে জ্বালানি খাতের বিশ্লেষকরা বলছেন, স্থলভাগ এবং বঙ্গোপসাগরে খুব দ্রুত গ্যাস অনুসন্ধান চালাতে হবে। একই সাথে ভবিষ্যৎ ঘাটতি মোকাবেলায় সরকারকে রাজনৈতিক সদিচ্ছার পরিচয় দিয়ে অনুসন্ধান ব্যবস্থাপনার ত্রুটি দূর করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে জ্বালানি প্রতিমন্ত্রী আশ্বাস, 2018 সালের মধ্যেই আমদানিকৃত এলএনজি দেশে এলে সংকট কেটে যাবে অনেকাংশেই। দেবাশিস রায়ের রিপোর্ট। জানুয়ারির শেষ সপ্তাহে কারিগরি জটিলতার কবলে ভয়াবহ দুর্ভোগে দিন কেটেছে প্রাকৃতিক গ্যাস ব্যবহারকারী নগরবাসীদের। অবস্থা এতটাই নাজুক ছিল যে নাওয়া খাওয়াও বন্ধ হচ্ছিল প্রায়। কারিগরি জটিলতায় গ্যাস সংকটের ওই কদিন প্রায় প্রত্যেকটি খাতেই থমকে যাচ্ছিল বাংলাদেশ, যদিও উৎপাদন হয়েছে যথারীতি। জ্বালানি বিভাগের তথ্যমতে দেশের মোট প্রাকৃতিক গ্যাসের মজুদ 27.12 ট্রিলিয়ন ঘনফুট ধরে এরই মধ্যে ব্যবহৃত হয়েছে 14.032 টিসিএফ। মজুদ আছে আর মাত্র 14.088 টিসিএফ। দেশে ঘন ঘন গ্যাস সংকটের কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন, নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান না করে সীমিত মজুদ থেকে অধিক ব্যবহারেই ঘনীভূত হচ্ছে জটিলতা। 12 সনের পরে এখন পর্যন্ত বঙ্গোপসাগরে অনুসন্ধানের যে গতি, এটা অত্যন্ত ধীর, স্লথ এবং অতি স্বল্প। Since 2000 there has been hardly any exploration. বাপেক্স যেগুলো করেছে মাত্র 200 BCF আবিষ্কার হয়েছে। সত্যিকার ভাবে আমাদের ল্যান্ড এক্সপ্লোরেশন হয়নি এবং যতটুকু হয়েছে বাপেক্সের মাধ্যমে তাতে কোনো সাফল্য আসেনি। তাদের মতে ভবিষ্যৎ উন্নয়ন বিবেচনায় দ্রুত বঙ্গোপসাগরে এবং স্থলভাগে অনুসন্ধান চালানোর পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও স্বচ্ছতা। সরকারের যেটা উচিত হবে, জরুরি ভিত্তিতে সাগরবক্ষে অনুসন্ধান কাজ শুরু করা। আমাদের রাজনীতিবিদরা যে কোনো কারণেই হোক স্বচ্ছতার সাথে এই জিনিসটাকে দ্রুত গতিতে আগিয়ে নেওয়ার জন্য যে ব্যবস্থাপনা করা দরকার সেটা করেন না। উই শুড হ্যাভ এ ওন টিম, যেখানে আমাদের কন্টিনিউয়ালি আমাদের ফিল্ডগুলোর রিস্ক অ্যাসেসমেন্ট আমাদের নিজস্ব থাকা উচিত, যেটা আমাদের নাই। আমাদের ম্যানেজমেন্ট ইজ ভেরি উইক ইন টার্মস অফ ডাটা কালেকশন, ইন টার্মস অফ অ্যানালাইসিস। তবে গ্যাসের তীব্র সংকট দূর হতে দেশবাসীকে আরও বছর দুয়েক অপেক্ষার আশ্বাস দিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। আতঙ্কিত হওয়ার কিছু নাই। গ্যাসের যে অবস্থাটা এখন আছে তার থেকে উন্নতি করার জন্য আমরা 3 ধরনের প্ল্যান নিয়েছি। ডিপসির অবস্থা হলো আমরা মাল্টি ক্লায়েন্ট সার্ভেতে যাচ্ছি। অল্টারনেটিভ ফুয়েল এলএনজির ক্ষেত্রে আমরা বলতে পারি 18 সালের শেষ পর্যায় থেকে এলএনজি আসতে শুরু করবে। এছাড়াও আগামীতে আবাসিক গ্রাহকদের এলপিজি বা বোতলজাত গ্যাস ব্যবহারের চূড়ান্ত পরিকল্পনাও তৈরি করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা পুনর্বহাল না করলে দুদেশের যৌথ বাণিজ্য চুক্তি টিকফার বিষয়ে অগ্রগতি হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে একথা জানান তিনি। মন্ত্রী বলেন, সব শর্ত পূরণ করার পরও শুধু রাজনৈতিক কারণে জিএসপি ফিরে পাচ্ছে না বাংলাদেশ। এদিকে জিএসপি সুবিধা ফিরে পাওয়া উচিত বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে অর্থনীতিবিদরা বলছেন, রানা প্লাজার পর পোশাক শিল্পে অনেক অগ্রগতি হলেও এখনো অনেক কাজ বাকি আছে। 2013 সালের এপ্রিলে রানা প্লাজা ধসের পর জুন মাসে পণ্যের অগ্রাধিকার শুল্ক সুবিধা জিএসপি স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র।
2013 নভেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ বাণিজ্য চুক্তি টিকফার বাস্তবায়ন হয়। এরই মধ্যে ঢাকা ও ওয়াশিংটনে টিকফার 2টি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে আলোচনায় আসলেও এই সুবিধা ফেরত পায়নি বাংলাদেশ। তবে সরকার বলছে সবগুলো শর্ত পূরণ করা হয়েছে। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত কোটা ও শুল্কমুক্ত সুবিধা নিয়ে বক্তব্যের পর এবার সংসদে বাণিজ্যমন্ত্রী সাফ জানালেন, জিএসপি না পেলে টিকফা বাস্তবায়ন হবে না। শর্ত পূরণ করার সত্ত্বেও যদি আমরা জিএসপি পুনরায় ফেরত না পাই, তাহলে রাজনৈতিক সমস্যা ছাড়া, সিদ্ধান্ত ছাড়া এটার কি হতে পারে? টিকফা কখনো কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত আমরা জিএসপি সুবিধা আদায় করতে না পারবো। আমি মনে করি এদিকে ব্যবসায়ীরা বলছেন শর্ত পূরণে সময় মতো সব কাজে চলছে, তাই জিএসপি এখন সময়ের দাবি। মাননীয় বাণিজ্য মন্ত্রী যেটি বলেছেন যে আমাদের টার্গেট অনুযায়ী আমাদের সব কাজগুলো মোটামুটিভাবে আমরা অ্যাড্রেস করে শেষ করেছি, কিছু চলছে। এখন সময়ের ব্যাপার যে আমাদেরকে আবার জিএসপি পুনর্বহাল করা, সেই টার্গেটটা এবার। অর্থনীতিবিদরা বলছেন 2.5 বছরের সংস্কার কার্যক্রমের উদ্যোগ প্রশংসনীয়, তবে এই কাজ অব্যাহত রাখা উচিত বলে পরামর্শ তাদের। সংস্কার কাজ করবার জন্য যে পরিমাণ অর্থের দরকার, সেই অর্থ যেন সহজলভ্যভাবে উদ্যোক্তার কাছে পৌঁছায় সেটি নিশ্চিত করা দরকার। কোনো উদ্যোক্তা যাতে এই ধরনের পরিস্থিতিতে না পড়েন যে তিনি করতে চান কিন্তু তার যে অর্থ দরকার সেটি এত ব্যয়বহুল, অথবা সেটি এত অপ্রতুল, অথবা সেটি প্রাপ্তিটাই এত কষ্টকর যে তিনি আসলে এই উদ্যোগটা নিতেই ভয় পাচ্ছেন, এরকম যেন পরিস্থিতি না হয়। গেল 5 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রকে $5 বিলিয়ন পণ্যের শুল্ক পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবার এই বিষয়ে আলোচনায় চলে যাচ্ছি সিপিটির গবেষক তৌফিকুল ইসলাম খানের কাছে। জনাব তৌফিকুল ইসলাম খান, আমরা যেমনটা রিপোর্টটি দেখলাম যে গতকাল বাণিজ্যমন্ত্রী বলেছেন যে জিএসপি যতদিন ফিরে না আসছে ততদিন টিকফার বিষয়ে আসলে পরবর্তী অগ্রগতি হবে না। তো আমরা জানি যে দীর্ঘদিন, মানে অনেক দিন ধরে আলোচনার পরে টিকফা চুক্তিটা হলো বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। তো আবার নতুন করে এই ইস্যুটা চলে এসেছে, যদিও বিগত কয়েক বছর ধরেই, বিশেষ করে রানা প্লাজা ধসের পর থেকেই জিএসপির বিষয়ে যে অনিশ্চয়তা রয়েছে সেটা ফিরে পাবো কি পাবো না এই ধরনের একটা অনিশ্চয়তা রয়েছে। তো এই দুটো বিষয় আসলে এক জায়গায় কেন চলে এসেছে এই মুহূর্তে? মূলত তো এটা দুটোই বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য এবং অন্যান্য যে অর্থনৈতিক সম্পর্ক আছে, সেই দুটো সম্পর্কের সাথে যেহেতু যুক্ত, ফলে দুটোর উচ্চারণ এবং আলোচনা বা দুটোর ভিতরে যে আমি বলবো যে নেগোসিয়েশন, সেটা তো পাশাপাশি চলতেই পারে। ফলে সেদিক থেকে আমার মনে হয় ঠিক আছে। একটা জায়গা হলো যে জিএসপি যেটা আছে ইউএসএর, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না, ফলে এটা সার্বিকভাবে আরও অন্যান্য দেশের সাথে আছে। মূলত এটা স্বল্পোন্নত দেশ যেগুলো আছে সেই স্বল্পোন্নত দেশের জন্য দেওয়া হয়, সাথে অন্যান্য কিছু দেশ আছে। ফলে সেদিক থেকে আমাদের মূলত যে লেবার স্ট্যান্ডার্ড এবং সেফটি ইস্যুকে সামনে নিয়ে এসে যুক্তরাষ্ট্রের ভেতরেই যারা বিভিন্ন স্টেক হোল্ডার আছেন তারা বাংলাদেশকে এই জিএসপি সুবিধা দেবার জন্য বিরোধিতা করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে শুনানির পর এটা আসলে স্থগিত রাখা হয়েছিল। বড় বিষয়টা হলো যে আমরা কিন্তু এমনিও যেই সেক্টরটাকে নিয়ে আসলে আলোচনা হচ্ছে, মূলত বাংলাদেশের আমাদের রপ্তানির প্রায় 85% যায় হলো পোশাক খাত থেকে। সেখান থেকে পোশাক খাত কিন্তু প্রায় পুরোটাই হলো জিএসপির বাইরে ছিল। ফলে সেদিক থেকে এটা সরাসরি জিএসপির যে শুল্কমুক্ত সুবিধা পেত, সেখানে জিএসপিতে পোশাক শিল্প ছিল না। ফলে বাংলাদেশের মূলত পোশাক শিল্পের বাইরে যে রপ্তানি আছে সে তারাই বড়ভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সার্বিকভাবে পোশাক খাতের জন্য এটা হয়তো একটা ইনডাইরেক্ট ইম্প্যাক্ট এসেছে। আর এর মধ্যেই তো টিকফা চুক্তি হলো। টিকফা চুক্তির ক্ষেত্রে সুবিধাটা হলো যে টিকফা চুক্তি একটি দ্বিপাক্ষীয় চুক্তি। ফলে এখানে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র তারা দুজন একে পরস্পরের সাথে আলোচনা করেন। ফলে সাম্প্রতিক সময় আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি রাষ্ট্রদূত আছেন তার একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশের সকল যে লেবার স্ট্যান্ডার্ড বিষয়ক যে সমস্যা আছে সেটা দূর হওয়ার আগ পর্যন্ত আমরা জিএসপি ফিরে পেতে পারি না। সে তারই পরিপ্রেক্ষিতে হয়তো মন্ত্রী বললেন যে তাহলে টিকফার অন্যান্য বিষয় নিয়েও খুব একটা অগ্রগতি হবে না। আমার মনে হয় যে দুটো বিষয়কে যদি আমরা সামঞ্জস্য করে দেখি তাহলে গুরুত্বপূর্ণ হবে বাংলাদেশের জন্য যে টিকফা প্ল্যাটফর্মকে ব্যবহার করেই আমরা কিভাবে শুধুমাত্র জিএসপি না, আমি বলবো যে শুল্কমুক্ত সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে, সেই বিষয়ে আলোচনার অগ্রগতি করা দরকার। এটা এখন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ সম্প্রতি যুক্তরাষ্ট্র টিপিপি একটি চুক্তি করেছে, যেক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য দেশের মধ্যে বাংলাদেশের অন্যতম প্রতিযোগী রাষ্ট্র ভিয়েতনাম রয়েছে, যে যারা
রপ্তানি বাজারে আমরা এবং ভিয়েতনাম একই ধরনের আসলে একই ধরনের পণ্য উৎপাদন এবং রপ্তানি করি এবং প্রতিযোগিতাও আসলে করি। তো সেক্ষেত্রে আপনি যেমনটা বলছিলেন যে টিকফার প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে জিএসপির বিষয়ে আলোচনা হতে পারে কিনা, আমরা কি আলোচনা থেকে চলে যাব এ ধরনের একটি ভয় দেখিয়ে অথবা এ ধরনের অবস্থায় না গিয়ে প্ল্যাটফর্মকে ব্যবহার করে আসলে কতটুকু এটা ফিরে পাওয়ার সুযোগ রয়েছে? আমি পেশায় তো ডিপ্লোম্যাট না, আমি জানি না যে কি ধরনের চাপ প্রয়োগ করে আসলে ওনারা ভাবছেন, সেই ধরনের তথ্য হয়তো ওনারা আছেন। অর্থনীতিবিদ হিসেবে মনে করি যে আলোচনার ক্ষেত্রেও সবসময় উন্মুক্ত রাখা উচিত, এবং বিশেষত এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্যের ক্ষেত্রে। ফলে সেক্ষেত্রে আমাদের সবসময় দাবিটা ছিল যে বাংলাদেশ যে পরিমাণ আসলে অগ্রগতি করেছে, যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছিল, সেটা বেশ সন্তোষজনক, এবং এটা হয়তো কিছু কিছু জিনিস হয়তো বাকি রয়েছে, কিন্তু আমাদের বড় ধরনের অগ্রগতি হয়েছে, এবং বাকি অগ্রগতিগুলো আসতে হয়তো কিছুটা সময় নেবে। সেই পরিপ্রেক্ষিতে টিকফা প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা যুক্তরাষ্ট্রের সাথে আরও ঘনিষ্ঠভাবে এই বিষয়ে আলোচনা করতে পারি এবং তাদেরকে কনভিন্স করা, এবং এই ক্ষেত্রে হয়তো শুধুমাত্র রাষ্ট্র এবং রাষ্ট্র পর্যায়ে না, আমার মনে হয় কিছু কিছু উদ্যোগ নিতে হবে যে যুক্তরাষ্ট্রের যারা অন্যান্য স্টেক হোল্ডার আছেন, পার্টিকুলারলি ওখানকার যারা লেবার ইউনিয়ন এবং লেবার রাইটস নিয়ে কাজ করেন, তাদের সাথেও আসলে একটা যোগাযোগের হয়তো আমার মনে হয় যে সুযোগ এখন তৈরি করতে হবে, যেন তারা কনভিন্স হন, এবং কারণ এটা একটা শুনানির মাধ্যমে হয়, সেই শুনানিতে যেন বাংলাদেশ তাদের কেসটা উপস্থাপন করতে পারেন যে কী ধরনের অগ্রগতি তারা করেছেন এবং কী ধরনের কমিটমেন্ট তারা দেখাচ্ছেন, এবং এটা বাস্তবায়ন হবে। নিশ্চিতভাবেই এটা সম্পূর্ণ বাস্তবায়ন হতে আরও কিছুটা সময় লাগবে, এবং সেটা আন্ডারস্ট্যান্ডেবল। আমি বলবো না যে এটা খুবই মানে দেরি হচ্ছে, আমাদেরও মনোযোগ দিতে হবে যত দ্রুত করা যায়। কিন্তু টিকফা একেবারে প্ল্যাটফর্মটাকে বন্ধ রাখাটা আমার মনে হয় না যে ঠিক হবে, বরং সেই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আমরা কিভাবে শুল্কমুক্ত সুবিধা পেতে পারি যুক্তরাষ্ট্রের বাজারে, শুধুমাত্র জিএসপি পণ্যগুলো নয়, একই সাথে এখন সময় এসেছে যে দ্বিপাক্ষিকভাবে আমরা কিভাবে পোশাক শিল্পের জন্য এখানে সুবিধাটা নিতে পারি, সেই আলোচনা শুরু করা উচিত। আচ্ছা, দোহা চুক্তি অনুযায়ী আমরা যেমনটা জানি যে বাংলাদেশ আসলে 97% পণ্যের উপরে শুল্ক মুক্ত সুবিধা পাওয়ার কথা, সেক্ষেত্রে এর বাইরে রয়েছে পোশাক শিল্প, যেই পোশাক মানে সব থেকে বেশি আমরা রপ্তানি করে থাকি। তো সেক্ষেত্রে আসলে আমরা কতটুকু সুবিধা পাচ্ছি, কারণ অধিকাংশ পণ্য তো আমরা পোশাক সম্পর্কিত পণ্য আমরা রপ্তানি করছি। হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে বেশি, আমি বলবো না যে খুব বেশি পণ্যে আপনি পাচ্ছি, আমরা মূলত আসলে 20 ভাগেরও কম যে রপ্তানি আছে আমাদের, সেটার উপরে হয়তো শুল্কমুক্ত সুবিধা পেতাম, ইনফ্যাক্ট 15 ভাগের মতো হবে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হলো যে এই 15 ভাগ কিন্তু আপনার বিভিন্ন সেক্টরের গুলো আছে, এবং এই সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে বিনিয়োগ ছিল আমাদের, একই সাথে এখানে কর্মসংস্থান ছিল, একই সাথে হলো যে এই বিষয়টি আমরা বারবার বলি যে আমাদের রপ্তানির পণ্য বহুমুখীকরণ করবারও একটা দরকার আছে, সেটার ক্ষেত্রেও এই পণ্যগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং একই সাথে এটা সার্বিকভাবে আপনার বাংলাদেশের ভাবমূর্তির বিষয়েও কিন্তু একটা পরিচয় বহন করে। সেক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পোশাক মালিকদের ক্ষেত্রেও। আপনি দেখেছেন যে একজন পোশাক মালিক বলেছেন যে আমাদের এই শুল্কমুক্ত বা জিএসপি সুবিধা ফেরত পাওয়া যেত, নট নেসেসারি উনি যে পণ্য রপ্তানি করেন সেটাতে উনি সুবিধা পেতেন, কিন্তু এটা সার্বিকভাবে একটা ভাবমূর্তি আসলে প্রকাশ করে, এবং আমাদের দেশের যে শ্রমমান বা শ্রমিকদের অধিকারের বিষয়গুলোকে এটা সামনে নিয়ে আসে। ফলে এটা সার্বিকভাবে পোশাক শিল্পের বাণিজ্যের ক্ষেত্রেও বা পোশাক শিল্পের বাজারজাতকরণের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, আমরা আর একটা বিষয়ে আমরা জানি যে বাণিজ্য মন্ত্রী আরেকটি বিষয় বলেছেন যে আমরা যতগুলো জিএসপির যে শর্তগুলো দিয়েছিল তার অধিকাংশই আমরা পূরণ করেছি, কিন্তু আসলে শুধুমাত্র রাজনৈতিক কারণে সেগুলো আমাদের জিএসপি ফিরে দেওয়া হচ্ছে। আমরা রাজনৈতিক বিষয়টা যাচ্ছি না, আমরা যদি অর্থনৈতিক বিষয়টাই দেখি তাহলে আমরা যুক্তরাষ্ট্রের সেই শর্তের কতটুকু আসলে পূরণ করতে পারছি? বেশিরভাগটাই আসলে পূরণ হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিছু কিছু জায়গা আছে যে আপনার একটা আছে হলো যে সেফটির যে বিষয়গুলো, সেগুলোর এখনো কিছু কিছু ধাপ আছে। উনি বলছেন যে যেটা মার্কিন রাষ্ট্রদূত বলছেন যে সবগুলো কারখানাতেই এটা এস্টাবলিশ না হওয়া পর্যন্ত এটা দেয়া হবে না। ফলে এটা একটা বিষয় আছে যে কারখানা এখন যারা যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য পাঠাচ্ছেন তাদের একটা কমপ্লায়েন্সের ইস্যু থাকতে পারে যে এই ক্রাইটেরিয়া মিট করে, কিন্তু সকল ক্ষেত্রে হয়তো পূরণ করা যাচ্ছে না। এটা করতে হলে সরকারিভাবে একটা চাপ লাগবে, এবং স্থানীয় বাজারের জন্য যে কারখানা আছেন তাদেরকেও ইনক্লুড করছেন কিনা তারা যখন দাবিটা তুলছেন,
সেক্ষেত্রে একেবারে ফলে একটা আলোচনার বিষয় হলো যে যুক্তরাষ্ট্রের পণ্যের বাজারে যদি কোনো কারখানা যায় আর কি রপ্তানি করে, তাহলে সেই কারখানার শ্রমমান বা সেফটি গুলো আসলে কতটুকু পালন করছে সে বিষয়টা। দ্বিতীয় যে বিষয়টা আছে এটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে খুব একটা অগ্রগতি হচ্ছে না। সেটা হলো যে কিছু কিছু শ্রম বিরোধ নিয়ে এবং কয়েকটি গুম এবং খুনের মামলা নিয়ে আসলে যুক্তরাষ্ট্র তাদের উদ্বেগ প্রকাশ করেছেন যে এটা শ্রমিক নেতাদের বিষয়, সেই বিষয়ে কোনো আসলে দৃশ্যমান অগ্রগতি হয়নি, মানে এখনো ওই বিষয়টা যায়নি। তো আরেকটি বিষয় যে আমরা জানি যে টিকফার যে বিষয়টা রয়েছে, টিকফার মাধ্যমে আসলে আমরা কতটুকু লাভবান হচ্ছি অথবা টিকফা আসলে কতটুকু আমাদের জন্য সহায়ক হচ্ছে, অথবা যেহেতু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে আমরা একটা অন্য খবর জেনে আসছি। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2016 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সমবেত সুধীমণ্ডলী এবং ছোট্ট ছোট্ট সোনামণিরা, প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রতিনিধিবৃন্দ এবং সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2016 বাঙালি জাতি হিসেবে বিশ্বে মর্যাদা পেয়েছি। জাতির পিতার লক্ষ্য ছিল যে বাংলাদেশকে একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে গড়ে তুলবেন। তিনি একথা বিশ্বাস করতেন এবং তার কাছ থেকে এটা শিখেছি যে শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র্যমুক্ত বাংলাদেশ করা সম্ভব নয়। এবং বাংলাদেশের জনগণের শিক্ষাকে আরও উন্নত মানের করার জন্য, সহজলভ্য করার জন্য তিনি 1972 সালে ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন গঠন করেন। ডক্টর কুদরতে খোদা বাংলাদেশের একজন বিশিষ্ট বৈজ্ঞানিক ছিলেন, তাকে দিয়ে তিনি কমিশন গঠন করেছিলেন। এই কমিশনের রিপোর্ট তিনি 1975 সালে জাতির পিতার হাতে পেশ করেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 15ই আগস্ট আপনারা জানেন যে জাতির পিতাকে সপরিবারে হত্যা করার পর সেই রিপোর্ট আর আলোর মুখ দেখেনি। জাতির পিতা যখন সরকার গঠন করেন স্বাধীন দেশে 72 সালে, মাত্র 9 মাসের মধ্যে আমাদের সংবিধান দেন, যে সংবিধানে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছিল এবং তারই আলোকে তিনি প্রাইমারি এডুকেশন অর্ডিন্যান্স 1973 এবং দি প্রাইমারি স্কুল টেকিং ওভার অ্যাক্ট 1974 এই আইন তিনি করে দেন, সেই সাথে সাথে অ্যাক্ট করেন এবং সেই সাথে সাথেই একটা বিধ্বস্ত বাংলাদেশ যখন তিনি গড়ে তুলছেন, গোলায় এক মোট চাল বা ধান নাই, কোনো রিজার্ভ বাণী নাই, রাস্তাঘাট, পুল, ব্রিজ যুদ্ধে সমস্ত বিধ্বস্ত, কোটি কোটি শরণার্থী, গৃহহারা মানুষ, চারিদিকে হাহাকার, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে তিনি তার যাত্রা শুরু করেছিলেন। লাখো মা বোন যাদের উপর পাশবিক অত্যাচার করেছিল হানাদার বাহিনী, তাদের পুনর্বাসন করা, এই বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল হানাদার বাহিনী আর তাদের দোসর ওই আলবদর রাজাকার বাহিনী, সেই সমস্ত বিধ্বস্ত পরিবারগুলি তাদের পুনর্বাসন করা, গৃহহারা 3 কোটি মানুষ তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া, প্রত্যেকটা মানুষের চিকিৎসার ব্যবস্থা করা, মুক্তিযুদ্ধে যারা নিহত পরিবার শহীদ হয়েছে যারা, তাদের পরিবারকে আর্থিক সাহায্য করা, মুক্তিযুদ্ধে যারা আহত তাদের চিকিৎসার ব্যবস্থা করা, এই সমস্ত কাজগুলি যখন তিনি করছেন, সেই সাথে সাথে তিনি শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছিলেন যে 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে তিনি জাতীয়করণ করেন। 1,57,724 জন শিক্ষকের পদ সরকারিকরণ করে দিয়েছিলেন। মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিলেন। এর পরবর্তীতে কোনো সরকার আর কোনো স্কুল সরকারিকরণ করেনি। আমরা যেহেতু জাতির পিতার আদর্শে বিশ্বাস করি, তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা বিভিন্ন পদক্ষেপ নিই, শিক্ষাকে সবথেকে বেশি গুরুত্ব দেই এবং শিক্ষা হচ্ছে জাতির অধিকার।
আমরা সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের বিভিন্ন পদক্ষেপ নিই এবং আমাদের দেশের আওয়ামী লীগ সরকার সর্বপ্রথম জাতির পিতা সরকারিকরণ করেন। এরপর আওয়ামী লীগ সরকার 2008 সালে সরকারে এসে আমরা 26,193টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছি। সেই 72 সালের পর 2009 সরকার গঠন করার পরে আমরা করেছি। এর মাঝে কিন্তু আর কেউ করেনি। আমরা 1,03,845 জন শিক্ষকের চাকরি সরকারিকরণের ঘোষণা দিয়েছি। এর মধ্যে প্রায় সবই করা হয়ে গেছে, আরও 5,000 আমরা অতিরিক্ত নিচ্ছি। সর্বমোট করা হবে 1,08,200 শিক্ষক সরকারি চাকরি মর্যাদা পাচ্ছেন। এবং সেই সাথে সাথে সারা বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, তাদের যারা গৃহহারা মানুষ তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ে পৌঁছে দেওয়া, এ ধরনের বহু পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। আমাদের লক্ষ্য যে আমাদের দেশের প্রতিটি শিশু স্কুলে যাবে এবং সেই লক্ষ্য নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কম ছিল, এখন কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমরা যখন ক্লাস 5-এ একটা পরীক্ষা নিচ্ছি, আগে শুধু অল্প কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে বৃত্তি পরীক্ষা দেওয়া হতো। আমরা সেটা না করে প্রাইমারি শিক্ষার প্রাথমিক শিক্ষাটা যাতে সকলেই পরীক্ষা দিতে পারে, আমরা 5ম শ্রেণীতে সেই পরীক্ষা দিয়ে সকলের হাতে একটা সার্টিফিকেট দেওয়া এবং তাদের মেধা বিকাশের একটা সুযোগ আমরা দিয়েছি। আর 8ম শ্রেণীতে সেখানেও বৃত্তি পরীক্ষা যেটা হতো, মুষ্টিমেয় কয়েকটা ছেলে মেয়ে বৃত্তি পরীক্ষা দিত, আমরা সেই পদ্ধতি পরিবর্তন করে দিয়ে সেখানে সকলেই পরীক্ষা দেবে বোর্ডের, সেই ব্যবস্থা করেছি। তাতে একটা সুবিধা হয়েছে, যেমন আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি স্বাভাবিকভাবে প্রথম বোর্ডে পরীক্ষা দেব একটা ভয় কাজ করতো। এখন আর আমাদের ছেলে মেয়েদের মনে সেই ভয় নাই। এবারে আমরা দেখেছি যে পরীক্ষায় পাশের হার 98% উপরে উঠেছে। এটা সত্যিই অত্যন্ত আনন্দের বিষয়। সেই জন্য আমি শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রী সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমরা যখন 96 সালে সরকার গঠন করি তখনও উদ্যোগ নিয়েছিলাম। দুর্ভাগ্য হলো যে তখন আমরা আমাদের কথাই ছিল যে আমরা নিরক্ষরতামূলক বাংলাদেশ গড়ে তুলব, সবাই স্বাক্ষর জ্ঞান সম্পন্ন হবে, কেউ নিরক্ষর থাকবে না। আমরা একটা জেলা সুনির্দিষ্ট করে এই পদক্ষেপ নিয়ে সেই জেলাগুলিকে নিরক্ষরতামুক্ত জেলা ঘোষণার কাজ শুরু করেছিলাম, যার ফলে 1998 সালে আমাদেরকে ইউনেস্কো পুরস্কারও দিয়েছিল। কিন্তু 2001 সালে আমরা যখন সরকারে ছিলাম না, আমাদের 5 বছর সময় শেষ হয়ে যায়, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে, তখন তারা সেই কর্মসূচিগুলি বাতিল করে দেয়। আমি 96 সালে মাত্র 45% সাক্ষরতার হার পেয়েছিলাম, যা আমরা 65.5% উন্নীত করেছিলাম। আর 7 বছর পর যখন 2009 সালে পুনরায় সরকার গঠন করি, তখন এসে দেখি সেই সাক্ষরতার হার কমে গেছে। আমার কাছে অবাক লাগে যে একটা দেশ তো এগিয়ে যাবে, এটা পিছিয়ে যায় কিভাবে? এই বিএনপি জামাত জোটের 5 বছর আর মাঝখানে 2 বছর তত্ত্বাবধায়ক সরকার, তাদের বদৌলতে আমাদের সাক্ষরতার হার আবার কমে যায়। যাই হোক, 2009 এসে আমরা সর্বতোভাবে চেষ্টা চালিয়ে গেছি, যার ফলে এখন আমরা 71% পৌঁছেছি। ইনশাআল্লাহ বাংলাদেশ খুব শীঘ্রই আমাদের এই দেশ নিরক্ষরতামুক্ত হবে এবং 100% সাক্ষরতা আমরা অর্জন করতে সক্ষম হব।
আমরা কতগুলি পদক্ষেপ নিয়েছি। আমাদের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে আমরা বই বিতরণ করি। বই কিনতে হয় বাবা মাকে, তাদের একটা অতিরিক্ত বোঝা। যেহেতু আমরা বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, তাই বই কেনার দায়িত্বটা আমরাই নিয়েছি, আওয়ামী লীগ সরকার নিয়েছে। এ পর্যন্ত এমনকি এবারেও 2016 সালে ইংরেজি নববর্ষ 1 জানুয়ারি আমরা বই উৎসব পালন করি এবং এখন আমরা প্রাইমারি শিক্ষার কার্যক্রমও শুরু করেছি। কাজে সেই প্রাইমারি থেকে মাধ্যমিক পর্যন্ত আমরা বই এবার জানুয়ারি মাসে যে বই দিয়েছি 33,37,62,772টি বই আমরা বিতরণ করেছি। এত বই বিনামূল্যে পৃথিবীর কোনো দেশ এভাবে দিতে পারে কিনা সন্দেহ, কিন্তু বাংলাদেশ তা করতে সক্ষম হয়েছে, আমরা তা দিয়েছি। শুধুমাত্র প্রাইমারি ক্ষেত্রেই 10,87,19,997টি বই বিতরণ করা হয়েছে। আমরা মাধ্যমিক পর্যন্ত যদিও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক করেছি, কিন্তু পর্যায়ক্রমিকভাবে আমরা প্রাথমিক পর্যায় পর্যন্ত এই কম্পিউটার শিক্ষা প্রসারিত করতে চাই, যে আমাদের ছেলেমেয়েরা, কারণ বাচ্চারা আরও তাড়াতাড়ি শেখে। আমাদের মতো বৃদ্ধদের একটু অসুবিধা হয়, কিন্তু বাচ্চারা খুব তাড়াতাড়ি শেখে, এটা হচ্ছে বাস্তব কথা। যে আমরা এই কম্পিউটার শিক্ষা এটা আরও প্রসারিত করব। 2010 সালে আধুনিক বিজ্ঞানসম্মত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন আমরা করেছি, যেখানে আমরা ধর্মীয় শিক্ষাকেও বাধ্যতামূলক করে দিয়েছি, কারণ স্কুল থেকেই ধর্মীয় শিক্ষাটাও নিতে হবে। শিক্ষাটা পূর্ণাঙ্গ শিক্ষা যাতে হয় সেজন্য এটা আমরা করেছি, যাতে আমাদের শিক্ষার্থীর মানসিক বিকাশ, আচরণ, ভাষা শেখানোর মৌলিক স্তর হিসেবে একটা বিরাট অবদান এই শিক্ষা নীতিমালা রেখে যাচ্ছে। এই প্রথম বাংলাদেশে একটা শিক্ষা নীতিমালা আমরা গ্রহণ করলাম সর্বাঙ্গীনভাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেমোরিয়াল ট্রাস্ট আমরা গঠন করেছি, কারণ বাবা মা ভাই সবই হারিয়ে আমরা 2 বোন বেঁচে ছিলাম। কাজে আমরা যতটুকু সম্পদ পেয়েছিলাম, ধানমন্ডি একটা বাড়ি এবং যা নগদ টাকা, আমরা সেগুলি একটা মেমোরিয়াল ট্রাস্ট করেছি, স্মৃতি জাদুঘর করে দিয়েছি। আর ট্রাস্টের থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে শিক্ষার্থীদের সহায়তা দেয়া। সেখানে আমরা 1300 ছেলে মেয়েকে, তার থেকে কিছু বেশি ছেলে মেয়েকে আমরা বৃত্তি দিয়ে থাকি, আর বাকি যারা দুস্থ তাদেরকে, অথবা 21 আগস্ট গ্রেনেড হামলা যারা আহত তাদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়ে থাকি। তবে এই ট্রাস্ট করার সময় আমাদের সবথেকে মূল লক্ষ্যটা হচ্ছে যে আমরা ছাত্রছাত্রী, দরিদ্র ছাত্রছাত্রী, তাদেরকে আমরা বৃত্তি দেব। শুধু বৃত্তি দেওয়া না, অনেক ছাত্রছাত্রী পার্ট টাইম কাজ ওখানে করতে পারে। কেউ গাইড হিসাবে একবেলা ওখানে চাকরি করলে তাকে আমরা বেতন দেই প্রতিদিন হিসাবে। অনেক ছেলে মেয়ে ওখানে কাজ করে তারা তাদের হাত খরচ চালাতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে রেখেছি। আমাদের ডিগ্রি পর্যন্ত শিক্ষার সুযোগ সৃষ্টি করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি, কারণ আমি দেখছি অনেক মেধাবী ছাত্র আছে যারা ডিগ্রি পর্যন্ত হয়তো বাবা মা পড়াশোনা করাতে পারেন না। দর্শক, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2016 উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। দর্শক, আমরা আবারও আলোচনায় ফিরছি সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খানের সঙ্গে। আমরা আলোচনা করছিলাম দেশের পোশাক শিল্প, একই সঙ্গে টিকফা এবং জিএসপি নিয়ে। তো আমরা জানি যে গত 2 তারিখে IMF বাংলাদেশের অর্থনৈতিক বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তো অর্থনীতিবিদ হিসেবে আসলে আপনার মূল্যায়নটা কি? মূলত তো ওনারা একটা ছোট স্টেটমেন্ট দিয়েছেন, যেখানে 3-4টি বিষয় তারা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। একটা হলো যে বাংলাদেশের বর্তমান গত 2-3 বছরের যে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি একটা স্থিতিশীলতার মধ্যে আছে, এই ব্যাপারে তারা একটা সন্তোষ প্রকাশ করেছেন। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে তারা যে জিডিপির প্রবৃদ্ধির হার, সেটা 2016 সালের জন্য তারা বলছেন যে এটা 6.3% হবে। আমাদের এখনকার যে লক্ষ্য আছে এটা 7% মতো হওয়ার কথা। আর সেক্ষেত্রে গত অর্থ বছরে আমরা দেখেছি যে এটা 6.55% এখন চূড়ান্ত হিসাব আমরা পেলাম। সেক্ষেত্রে তারা কিছুটা কম হবে বলছেন। আর এছাড়া 2-3টি বিষয়কে তারা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। একটা হলো যে তেলের দামের সমন্বয় এবং এটাকে আন্তর্জাতিক
বা যে মূল্য আছে সেটার সাথে পুরোপুরি সমন্বয় করার কথা বলেছেন এবং সেই অনুযায়ী রাখতে বলেছেন, অর্থাৎ বা বিশ্ববাজারে তেলের দামের উপরে যেন বর্তমান দেশের বাজারেও তেলের দাম নির্ভর করে। দ্বিতীয় যেটি আছে সেটা হলো যে ব্যাংকিং খাতের সুশাসন, এবং সবচেয়ে গুরুত্ব তারা দিয়েছেন হলো যে রাজস্ব আহরণের ক্ষেত্রে আরো বেশি মনোযোগী হওয়া। আমার মনে হয় যে এটা সার্বিকভাবে তারা যেটা বলেছেন সামষ্টিক অর্থনীতি একটা মোটামুটি স্থিতিশীলতায় আছে, এবং যেই কনসার্নটা আছে এখন বড় করে রাজস্ব আহরণ ডেফিনেটলি একটা কনসার্ন আছে। তবে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ আমরা দেখেছি সেটা হলো যে ব্যক্তি খাতের যে বিনিয়োগ, সেই ব্যক্তি খাতের বিনিয়োগ আসবার ক্ষেত্রে, এবং যেটাই মূলত আমাদের প্রবৃদ্ধির অন্যতম নির্ণায়ক হবে, সেক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি এখনো আসেনি। যদি আমরা জানি যে রাজনৈতিক পরিস্থিতি এখন কিছুটা স্থিতিশীল আছে, আমাদের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা আছে, এই ধরনের একটি স্থিতিশীলতার অবস্থানকে কাজে লাগিয়ে এক ধরনের চাঞ্চল্য আনার কথা আমরা বলছিলাম যে ব্যক্তি খাতের বিনিয়োগে এবং প্রবৃদ্ধিতে, কর্মসংস্থানে। ফলে সেই জায়গাটাতে অনেক বড় করে উন্নতি আমরা দেখিনি, সেটা একটা চিন্তার জায়গা আছে। এবং এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যে ব্যক্তি খাতে বিনিয়োগের যে কতগুলো আমরা বলবো যে বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম করার কথা। একটির বিষয়ে তো আপনারা আলোচনা শুনলেন যে আপনারা যদি গ্যাসের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক, অর্থাৎ এই অবকাঠামোর ভিতরে হয়তো উন্নতি হয়েছে, কিন্তু গ্যাস সরবরাহের ক্ষেত্রে যদি আমি নিশ্চিত না থাকতে পারি যে আজ থেকে 5 বছর 10 বছর পরে কি হবে, তাহলে কিন্তু এখন যারা বিনিয়োগ করবেন বড় আকারে, তারা বড় করে বিনিয়োগে আসবেন না। একই সাথে যে সংস্কার কর্মসূচিগুলো ছিল বিভিন্ন জায়গায়, সেটাও খুব ধীরে বাস্তবায়ন হচ্ছে। ফলে এই জায়গাগুলোর অসুবিধার কথাগুলো আছে, এবং সেই অসুবিধার জায়গাগুলোকে দূর করে আসলে যদি ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়ানো না যায়, তাহলে আমরা এখন যেই ধরনের একটা মোটামুটি সন্তোষজনক প্রবৃদ্ধিতে আছি, সেটা থেকে আমাদের যে লক্ষ্য আছে প্রবৃদ্ধি যেখানে নিয়ে যাওয়া, সেটা অর্জন করা যাবে না। আরেকটি বিষয় আপনি বলছিলেন যে আমরাও যেমনটা জানি বিশ্বব্যাংক কিংবা IMF প্রতি বছরই অর্থ বছরের শুরুতেই তাদের একটি যে লক্ষ্যমাত্রা দিয়ে থাকে বাংলাদেশের অর্থনৈতিক এই পর্যায়ে যেতে পারে, অথবা যে প্রবৃদ্ধি এই হবে তারা যেটা বলে থাকে, কিন্তু আমরা দেখে থাকি যে সবসময় সেই আমাদের অর্জনটা তার চেয়ে একটু বেশি হয়। তো এটা কি আসলে তারা আমাদেরকে ঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না, নাকি তারা আসলে মনে করছে যে আমরা আসলে কখনোই সেই প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না? প্রতি বছরই ধারাবাহিকভাবে আমরা দেখে থাকি। হ্যাঁ, এটা হয়তো কিছুটা তাদেরটা কম থাকে, বিশেষত IMF একটু আমরা বলবো যে কনজারভেটিভ ভিউ নেন, ফলে সেদিক থেকে একটা বিষয় হয়তো আছে। তবে দ্বিতীয় বিষয় হলো যে তারা এক ধরনের মডেলিং এক্সারসাইজের মাধ্যমে তাদের প্রক্ষেপণ করেন, ফলে সেইটার যে মডেলের স্টেজ এবং সেটার সাথে নির্ভর করে। একই সাথে আবার হলো যে BBS এর যে তথ্য কালেকশন প্রক্রিয়া বা আছে, সেটার ভিতরে হয়তো সমন্বয় নেই। তবে মাঝে মধ্যে তো আমরা নিজেরাও কিছুটা অবাক হই যে এতখানি ভালো হয়তো আমরা আশা করিনি, আমাদের আশার থেকে ভালো হয়। ফলে তথ্য উপাত্তের জায়গাগুলো তো হয়তো আরেকটু বেশি স্ট্রেনথেনিং করার দরকার আছে, এবং প্রয়োজনে যারা IMF ওয়ার্ল্ড ব্যাংকের যে যারা আছেন তাদের সাথেও সেই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যাওয়া যায়। বাংলাদেশে ডেটার ক্ষেত্রে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটার একটা সময় মতো আসার ক্ষেত্রে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে ডিসএগ্রিগেটেড ভাবে যেভাবে আমরা ডেটা পেলে একটা আশ্বস্ত হতে পারি, সেই ধরনের ডেটা আসলে অ্যাভেলেবল করা হয় না। অর্থাৎ আমাদের যে BBS রয়েছে কিংবা একই সঙ্গে যে গবেষণা সংস্থাগুলো রয়েছে, তার সঙ্গে বিশ্বব্যাংক কিংবা IMF এর আসলে সমন্বয়ের মাধ্যমে আমরা সঠিক তথ্য কিংবা সঠিক আসলে না, এটা আসলে ওনারা তো এক ধরনের প্রক্ষেপণ করবেন, আর BBS যেটা করবে সেটা হলো অ্যাকচুয়ালি তথ্যগুলো সবসময় যে মিলতেই হবে তা না। আমরা আমাদের বিষয়টা হলো যে ট্রেন্ডটা ঠিক আছে কিনা, ওনারা যেটা বলছেন সেই ধরনের ট্রেন্ডের সাথে কাছাকাছি আছে কিনা। কারণ আপনি প্রক্ষেপণগুলোতেও আপনি দেখবেন যে কারোরটা কিন্তু একটু বেশি হচ্ছে, কারোরটা একটু কম হচ্ছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে কি ধরনের তথ্যের ভিত্তিতে তারা মনে করছেন যে এই ধরনের এইটা হবে, ট্রেন্ডটা হবে। ফলে সেদিক থেকে যদি আমরা দেখি তাহলে ব্যক্তি খাতে বিনিয়োগের পরিস্থিতি এবং সেটার যে ঋণ প্রবাহ, সেই জায়গাগুলোর সাথে এবং আমাদের উৎপাদনের যে ডেটাগুলো আছে সেটার সাথে আমাদের জিডিপির ডাটা মিলছে কিনা, এই ধরনের সমন্বয় আসলে থাকা উচিত। জনাব তৌফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ সময় টিভিতে এসে এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম সিপিডির গবেষক তৌফিকুল ইসলাম খানের সঙ্গে। আমাদের আলোচনার বিষয় ছিল দেশের পোশাক শিল্প, GSP এবং টিকফা চুক্তি। চলে যাচ্ছি অন্যান্য খবরে। নারায়ণগঞ্জে সিটি গ্রুপের কারখানায় উৎপাদন প্রক্রিয়া ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেন ওয়া পিয়ের লাঘামে। গতকাল দুপুরে পরিদর্শন শেষে তিনি উৎপাদন কার্যক্রমের প্রশংসা করেন। বলেন, কানাডা থেকে আনা উৎকৃষ্ট মানের গম থেকে স্বাস্থ্যসম্মত পদ্ধতিতেই ময়দা উৎপাদন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জের রূপসী এলাকায় সিটি গ্রুপের কারখানা পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনোয়া পিয়ের লাঘামে। সঙ্গে ছিলেন দক্ষিণ এশিয়ায় কর্মরত দেশটির বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক নির্বাহী পরিচালক জুলিয়া বেন্টলে। কানাডা থেকে আমদানি করা গমে সিটি গ্রুপের তীর ব্র্যান্ডের ময়দা উৎপাদনের প্রক্রিয়া ঘুরে দেখেন তারা। স্বাস্থ্যসম্মত পরিবেশে ময়দা ও তেল উৎপাদন করায় সন্তোষ প্রকাশ করেন কানাডার প্রতিনিধি দল। কানাডার উৎপাদিত সয়াবিন ও গম এখানে প্রক্রিয়াজাত হচ্ছে, যা দেখে আমি খুবই খুশি। পরিদর্শনের সুযোগ দেয়ায় আমি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি। কানাডার গম দিয়ে ময়দা উৎপাদন করায় প্রতিষ্ঠানটিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের দেশ বিশ্বে উন্নত মানের গম উৎপাদন করে, তাই আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও উৎকৃষ্ট মানের পণ্য পাচ্ছে। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান ও পরিচালক শম্পা রহমান উৎপাদনের প্রতিটি পর্যায় ঘুরে দেখান। পরিচালক জানান, বিভিন্ন দেশের পর্যবেক্ষক ও গুরুত্বপূর্ণ অতিথিদের কারখানা পরিদর্শনের ঘটনা এর উৎপাদন প্রক্রিয়ার স্বচ্ছতাকে নির্দেশ করে। তারা আমাদের এখানে শম্পা ফ্লাওয়ার মিল, শিট ক্রাশিং মিল এগুলো ভিজিট করলেন, and they are very impressive about our quality, our standard of factories, materials and everything. এ নিয়েও দ্বিতীয়বারের মতো সিটি গ্রুপ পরিদর্শনে আসলেন কানাডার হাই কমিশনার। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বইমেলা শুরু হয়ে গেল, থেমে নেই বই প্রকাশের কাজ। ছাপাখানার ক্লান্তিহীন মেশিনগুলোর সঙ্গে কর্মব্যস্ত বাংলা বাজারের শ্রমিকদের হাত ধরেই মেলায় প্রতিদিনই আসছে নতুন নতুন বই। পুরো মেলা জুড়ে বই ছাপানো ও প্রকাশের কাজ চলবে বলে জানান প্রকাশকরা। বইয়ের আতুরঘর রাজধানীর বাংলা বাজার ঘুরে আরো জানাচ্ছেন রাশেদ বাপ্পি। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। যন্ত্রের ক্লান্তিহীন কর্মযজ্ঞ যেন হার মানায় পাঠকের চাহিদাকে। পাঠকের বই তৃষ্ণা মেটাতে দিনরাতের পার্থক্য যেন ভুলতে বসেছেন মুদ্রণ শ্রমিকরা। চাপ বেশি হলেও বইয়ের গুণগত মান ঠিক রাখতে প্রচেষ্টার কমতি নেই তাদের। প্রচ্ছদের রঙিন কভারগুলো যেটা আছে, যে বিভিন্ন প্রকাশনীর কভারগুলো, এগুলো আমরা ছাপি। কালারটা যা ঠিক থাকে, হ্যাঁ, মেলার মানুষে যে বই সুন্দর বই পায়। অনেক পরিশ্রম ধরে বন্ধ বই কাজ করতে খুব ভালোই লাগে। পাঠকের আকর্ষণ কাটতে মনের মাধুরী মিশিয়ে প্রচ্ছদ তৈরিতে ব্যস্ত শিল্পীরা। একই অবস্থা বই প্রস্তুতের সর্বশেষ ধাপ বাধাইখানাগুলোতে। বাধাই শ্রমিকদের হাতেই পূর্ণতা পাচ্ছে প্রতিটি বই। যখন মানুষটা বই নিয়ে সুন্দর হলে পড়বে, তখন আমাদের ভালো লাগবে। পরিশ্রম বাড়তাছে, টাকা পয়সা পাইতাছি। সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত কাজ করতে হয়। আমরা চেষ্টা করি যত সুন্দর করা যায় একটা প্রচ্ছদকে, আর বইটা আসলে মানে প্রচ্ছদের উপর নির্ভর করে সৌন্দর্য। প্রস্তুতকৃত বই প্রকাশকের ঘর হয়ে চলে আসছে মেলায়। এভাবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই পাঠকের চাহিদা মেটাতে চলবে বই মুদ্রণ ও প্রকাশের কাজ। তবে মেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের শতভাগ সহায়তা চাইছেন প্রকাশকরা। চেষ্টা করি যে মেলার প্রথম দিনে হয়তো 50টা 100টা বই দিতে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বাধাই, আমাদের প্রেস, এগুলোর সাথে আমরা পেরে উঠি না। এটা ধারাবাহিকভাবে বের হতে থাকে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে আমরা সব বই আমরা মার্কেটে দিয়ে দিব, এটুকু আমরা আশা রাখি। সরকারের কাছে আহ্বান করবো যে নিরাপত্তার ঘাটতি যেন না থাকে। মেশিনের চাকার নিচে পড়ে এভাবেই সাদা কাগজগুলো জীবন্ত হয়ে উঠছে ছাপার অক্ষরে। ছাপাখানার এসব যন্ত্রের তুমুল গতির সঙ্গে তাল মিলিয়ে রাত দিন পরিশ্রম করছেন বাংলা বাজারের শ্রমিকরা। তাদের হাতের ছোঁয়ায় তৈরি এক একটি বই দিয়েই সেজে উঠবে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলা। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। আর্থিক সুবিধার বাইরে থাকা জনগোষ্ঠীর মধ্যে আরো 25,000 মানুষকে আর্থিক ও ব্যবসায়িক কার্যক্রমের উপর প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দিয়েছে মাস্টার কার্ড ও ব্যুরো বাংলাদেশ। গতকাল রাজধানী গুলশানের একটি হোটেলে তৃতীয় পর্যায়ের এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান। এ সময় মাস্টার কার্ডের কান্ট্রি কর্পোরেট অফিসার এবং দক্ষিণ এশিয়া ডিভিশন প্রেসিডেন্ট পরুষ সিং, কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ব্যুরো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর জাকির হোসেন উপস্থিত ছিলেন। রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে আয়োজন করা হয়েছে বছরব্যাপী ফেয়ার ফেস্ট 2016-17। গতকাল এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ঊর্ধ্বতন উপদেষ্টা TIM লতিফুল হোসেন। সার্বিকভাবে এ মেলার দায়িত্বে রয়েছে বিজ্ঞাপনী সংস্থা থার্ড আই সলিউশন। আয়োজন সম্পর্কে থার্ড আই এর পরিচালক নাসের মহসিন জানান, নানা ধরনের পণ্য ও সেবা পরিচিতি তুলে ধরাই এ মেলার লক্ষ্য। আগামী 1 বছর এ শপিং মলের লেভেল 1 ও এ নির্ধারিত 12টি স্টলে 51টি বিষয়ে আয়োজন করা হবে এ মেলার।
সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থা সহ নানা সমস্যায় স্থবির হয়ে পড়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের ফেনীর শিল্প প্রতিষ্ঠানগুলো। দীর্ঘদিনের সমস্যা সমাধানে কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি লোকসান গুনতে হচ্ছে বলে দাবি শিল্প মালিকদের। মীর হোসেনের রাসেলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আতিয়ার সজল। 5 দশক আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনী পৌরসভার চাঁদিপুর এলাকায় প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। এখানকার 152টি প্লটের মধ্যে প্রশাসনিক কাজের জন্য 10টি রেখে বাকি সব বরাদ্দ দেওয়া হয় শিল্প ইউনিট স্থাপনের জন্য। এর মধ্যে একাধিক ইউনিট নিয়ে গড়ে ওঠা অর্ধ শতাধিক শিল্প কারখানার মধ্যে শতভাগ রপ্তানিযোগ্য 5টি সহ বর্তমানে উৎপাদনমুখী রয়েছে 44টি। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই সড়ক সহ হাঁটু পানিতে ডুবে থাকে শিল্প এলাকা। এতে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে সড়ক। এতে চরম বিপাকে শিল্প এলাকার সবাই। বৃষ্টির দিনে রাস্তা ডুবে থাকে তো আমরা দেখি না, চোখে দেখা যায় না, এমনকি গাড়ির ড্রেনের ভিতরে পড়ে যায়। রাস্তাঘাট খুবই খারাপ, বড় বড় গর্ত, এই কারণে আমরা কাঁচামাল আনতে পারতেছি না, ডেলিভারি দিতে পারতেছি না। ফেনী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতির মতে এখানকার শিল্প প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে দরকার সরকারি প্রতিশ্রুতির বাস্তবায়ন। এই সমস্ত পরিস্থিতিতে আমাদের এখানে উদ্যোক্তারা অনেকেই কিন্তু শিল্প করার যে আগ্রহ হারাচ্ছে এবং অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে তারা ট্রান্সফার করে বা হস্তান্তর করে চলে গেছে। অন্যদিকে বিসিকের ফেনীর সহকারী মহাব্যবস্থাপক সমস্যার কথা স্বীকার করে শোনালেন আশার বাণী। আমরা এসব সমস্যা তুলে ধরে প্রায় 7 কোটি টাকার একটা এস্টিমেট পাঠিয়েছি। বরাদ্দ পাওয়া গেলে আমরা এসব সমস্যার সমাধানে উদ্যোগ গ্রহণ করব। 1962 সালে প্রায় 25.5 একর ভূমির উপর প্রতিষ্ঠিত হয় এই ফেনীর বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার 53 বছরও ফেনীর এই বিসিক এলাকার বৈদ্যুতিক খুঁটিতে লাগেনি সড়ক বাতি, নেই সীমানা প্রাচীর, এমনকি বিসিক কর্তৃপক্ষের নিরাপত্তা প্রহরীও। ফলে চুরি, ছিনতাই, চাঁদাবাজির শিকার হতে হয় এখানকার মালিক শ্রমিকদের, এমনটি অভিযোগ তাদের। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, এখন পর্যন্ত সকাল থেকে যে লেনদেন পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে যে প্রধান 3টি সূচক রয়েছে তার মধ্যে 2টি সূচকই ঊর্ধ্বগামী, অর্থাৎ ডিএসসি এক্স ইন্ডেক্স এখন পর্যন্ত 1.62 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,574 পয়েন্ট, এবং ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচক সেটিও এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত 1.11 পয়েন্ট অতিরিক্ত যোগ হয়েছে এবং অবস্থান করছে 1,109 পয়েন্টে। একই ধারাবাহিকতা থেকে আসলে কিছুটা ঘুরে অবস্থান করছে ডিএসসি 30 ইন্ডেক্স। এটি কিছুটা কমেছে, অর্থাৎ 0.73 পয়েন্ট কমেছে এবং অবস্থান করছে 1,746 পয়েন্টে। আমরা যদি টাকার অঙ্কে লেনদেন পরিস্থিতি দেখি তাহলে এখন পর্যন্ত মাত্র 93 কোটি টাকার শেয়ার এবং ডিবেঞ্চার হাতবদল হয়েছে, এবং দর বাড়ার তালিকা যদি দেখি তাহলে এখন পর্যন্ত দর বেড়েছে 121টি প্রতিষ্ঠানের এবং দর কমেছে 99টি, এবং অপরিবর্তিত রয়েছে 62টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এমনটাই। আবারও জানিয়ে দিচ্ছে সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ক্রমেই ফুরিয়ে আসছে প্রাকৃতিক গ্যাসের মজুদ, স্থলভাগ ও বঙ্গোপসাগরে দ্রুত গ্যাস অনুসন্ধানের তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিমন্ত্রী বললেন, আমদানিকৃত এলএনজি এলেই মিটবে সংকট। জিএসপি না দিলে টিকফার বিষয়ে অগ্রগতি হবে না জানালেন বাণিজ্যমন্ত্রী। পোশাক শিল্পের অগ্রগতি প্রশংসাযোগ্য বলছেন অর্থনীতিবিদরা। ধারাবাহিকতার তাগিদ। গ্রন্থমেলা শুরুর পরও থেমে নেই বই প্রকাশের কাজ। ছাপাখানার ক্লান্তিহীন মেশিনগুলোর সঙ্গে কর্মব্যস্ত বাংলাবাজারের শ্রমিকরাও।